গল্পের লেখক হলেন শিবরাম চক্রবর্তী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1903 সালের 13ই ডিসেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1980 সালের 28শে আগস্ট। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কলকে কাশীর কাণ্ড। প্রফুল্ল গোড়া থেকেই বিষণ্ণ মেরে আছে। হ্যাঁ, ভারী তো কাজ, তার জন্য আবার কলকে কাশীকে তার লেজে বেঁধে দেওয়া। হন নাগে তিনি একজন নামজাদা ডিটেকটিভ। প্রফুল্ল শুনেছিল কোরিয়া অঞ্চলে কলকে কাশীর মতো অত বড় গোয়েন্দা নাকি আর নেই। তবু এই সামান্য একটা মশা মারার ব্যাপারে অমন ভারী কামান কাঁধে বয়ে আনতে প্রফুল্লর আত্মসম্মানে আঘাত লাগে। সত্যি কামস্কাটকা থেকে উনি না এলেও কিছু কাজ আটকাত না। বোম্বের একটি বিখ্যাত রেস্তোরাঁর এক কোণের টেবিলে কলকে কাশীর মুখোমুখি বসে ঘুম হয়ে এইসব কথাই প্রফুল্ল ভাবছিল। সামনে চপ, কাটলেট, ডেভিল, ডিম, কেক, পুডিংয়ের সমারোহ সত্ত্বেও তার জিভ সরছিল না। বাস্তবিক এত বড় অপমান হজম করার পর খেতে কার রুচি থাকে? কিন্তু মিস্টার কলকে কাশী বেপরোয়া। ডিশের পর ডিশ তিনি সাবড়ে চলেছেন। কাঁটা চামচের তার কামাই নেই। এর ফাঁকে সামনের ভদ্রলোকের প্রতি তার দৃষ্টি পড়ে। এ কি? কলকে কাশী একটু অবাকই হন। একজন খুনে একটার পর একটা 10টা খুন করেছে। নিজের চোখেই এরকম দৃশ্য তার জীবনে একাধিকবার তিনি দেখেছেন, কিন্তু বিস্মিত হতে পারেননি। কিন্তু এক ভদ্রলোক 10টা প্লেটের সামনে একেবারে নির্বিকার, একদম জগন্নাথ হয়ে বসে আছেন, একটাকেও কাবু করতে পারছেন না। তার সুদীর্ঘ জীবনস্মৃতির মধ্যে এবমবিধ কাণ্ড স্মরণে পড়ে না। বিস্ময় ব্যাপারই বটে। কলকে কাশীর বিরাট বপু পরিধির তুমুল আন্দোলন অবশ্য খাবার সময়ই যেটা সবচেয়ে বেশি প্রত্যক্ষ হয়, অকস্মাৎ থেমে যায়। মাছের চোখের মতো ড্যাব ড্যাবের চোখ ঈষৎ প্রসারিত হয়। প্রফুল্লবাবুর প্রফুল্লতর হবার পক্ষে কি বাধা হচ্ছে জানতে পারি কি? তিনি প্রশ্ন করেন। বাংলাতেই প্রশ্ন করেন, সোজা পরিষ্কার বাংলাতেই। কামস্কাটকার লোক হলে কি হবে? বাংলা, হিন্দি, উড়ে এবং কোনো কোনো জানোয়ারের ভাষা কলকে কাশীর ভালোভাবেই আয়ত্ত। তবে কামস্কাটকার ভাষায় তার দখল আছে কিনা বলা যায় না। এ বিষয়ে প্রফুল্ল সন্দেহ থাকলেও পরীক্ষক হবার তার সাহস নেই, কেননা সে নিজেও কামস্কাশিয়ানে অজ্ঞ, দারুণ অজ্ঞ। প্রফুল্ল আরো বেশি গম্ভীর হয়ে যায়। মাথা চুলকোতে চুলকোতে উত্তর দেয়, ভাবনায় মশাই, ভাবনায়। কিরকম গুরু দায়িত্ব মাথার উপরে, বুঝতেই তো পারছেন। বুঝতে পারছি বই কি। কলকে কাশী ঘাড় নাড়েন। মিস্টার ব্যানার্জির কবে ভারতবর্ষে এসে পৌঁছবার কথা, অথচ তিনি এক আকস্মিক দুর্ঘটনায় বিলেতে আটকে গেছেন। তিনি আসতে পারলেন না। তার সই করা নমিনেশন পেপার এয়ারমেলে কাল বিকেলে বোম্বে পৌঁছেছে। তার অ্যাটর্নি গলস্টোন কোম্পানির অফিসের জিম্মায় আছে। সেই নমিনেশন পেপার আজই সঙ্গে নিয়ে আমাদের কলকাতাতে ছুটতে হবে, তবেই 18 তারিখের আগে সেই নমিনেশন পেপার ফাইল হতে পারবে। 18ই হচ্ছে ফাইলিং এর শেষ দিন। তা না হলে মিস্টার ব্যানার্জির আর কাউন্সিলে যাওয়া হবে না। বিলেতে মিস্টার ব্যানার্জির আকস্মিক দুর্ঘটনার মূলে কি কোনো রহস্যজনক কারণ আছে আপনি আশঙ্কা করেন? প্রফুল্ল জিজ্ঞাসা করেন। কলকে কাশী এর জবাব দেন না। এই নমিনেশন পেপার ডাকে পাঠানো নিরাপদ নয়। কোনো কারণে একদিন কিংবা কয়েক ঘন্টা লেট হলেই সমস্ত পণ্ড। তার চেয়েও বড় আশঙ্কা হচ্ছে নমিনেশন পেপার মারা যাওয়ার। মারা যাওয়ার? প্রফুল্লর চোখ প্রকাণ্ড হয়। কেন? নমিনেশন পেপার মেনে কার কি লাভ? ও কি দাতব্য জিনিস? হ্যাঁ, ডাকে পাঠালে, এমনকি রেজিস্ট্রি করে ইনস্টল করে পাঠালেও যথাস্থানে জিনিসটা পৌঁছবে কিনা সে বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ আছে। কার কি লাভ আপনি জিজ্ঞাসা করছেন? বাংলাদেশে 2টি দল আছে, আপনি জানেন? প্রফুল্ল বলেন, জানি না তো। এই 2টি দলই কাউন্সিলে ঢুকতে চায়। 2 দলে ভয়ানক রেষারেষি। কাউন্সিলে যে দল ভারী হতে পারবে
তাদেরই সারা বাংলার আধিপত্য হবে কিনা? একটি দলের নাম হচ্ছে ফ্লু ফ্লক্স ফ্ল্যান, যারা ইনফ্লুয়েঞ্জার ভোগে রেস খেলে আর ফ্যানের তলায় হাওয়া খায়। তারাই মিলে এই দল গড়েছে। আমেরিকার বিখ্যাত ক্লু ক্লক্স ক্ল্যানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, একমাত্র নামের কতকটা সামিল ছাড়া। বটে। প্রফুল্লর নিঃশ্বাস পড়ে কি পড়ে না। আর একটা দল কারা? মিস্টার ব্যানার্জি হচ্ছেন এই ফ্লু ফ্লক্স ফ্যানের পান্ডা। অন্য দলের নাম হচ্ছে বাই হুক আর ক্রুক। এই বাই হুক আর ক্রুক পার্টির নেতা হচ্ছেন মিস্টার সরকার। যেমন করেই হোক নিজের মতলব সিদ্ধ করতে এরা সিদ্ধহস্ত। আপনি কি তাহলে বলতে চান যে সরকারি চালে মিস্টার ব্যানার্জি বিলেতে আটকা পড়েছেন? আপাতত আমি ওই কোণের লোকটার দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। কলকে কাশি চোখ টিপে ইশারা করেন। এতক্ষণে কলকে কাশির ওপরে প্রফুল্লর কিঞ্চিত শ্রদ্ধার সঞ্চার হয়েছিল। সত্যি অনেক খবর রাখেন ভদ্রলোক। এই জন্যে অপর দিক থেকে সহসা তুমি সম্বোধনেও সে অপ্রসন্ন হতে পারে না। কলকে কাশির ইঙ্গিতের অনুসরণ করেছে। ও সে কাঠখট্টা গোছের চেহারা, মাথার চুল ক্রপ করা, চোখে কুটিল ভঙ্গি। ও কোণে ছোট্ট টেবিলে বসে অমলেটের সঙ্গে ধস্তাধস্তি করছে। ওকে লক্ষ্য করো, সহজেই বুঝতে পারবে এরকম ফ্যাশনেবল রেস্তোরাঁর গতিবিধি ওর স্বভাব সিদ্ধ নয়। কাঁটা চামচের কসরতে এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। খাদ্যের সঙ্গে কাটাকাটি নয়, হাতাহাতিতেই ও পরিপক্ক। উনি এখানে এসেছেন তোমাকে অনুসরণ করে। আমার প্রফুল্লর বিশ্বাস হয় না। তার মানে? একটু কায়দা করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। চোখ অমলেটের দিকে থাকলেও মনোযোগ ওর আমাদের দিকেই। কলকাতার একটি বিখ্যাত চিজ উনি। ওর মতো কৌশলী এবং ভাবলেশহীন ভদ্র গুন্ডা আর দুটি আছে কিনা সন্দেহ। ওই শ্রেণীর ক্রিমিনাল ব্রেনের আমেরিকায় জোড়া মিলতে পারে, কিন্তু এদেশে দুর্লভ। মিস্টার ব্যানার্জির পার্টি আমাকে যে তোমার সঙ্গে দিয়েছেন, উনি হচ্ছেন তার একমাত্র কারণ। প্রফুল্ল সহজে বাকস্ফূর্তি হয় না। সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করে বলে, ওর নাম হচ্ছে সমাদ্দার, ওরফে সমরেশ ঠাকুর, ওরফে গোপাল হাজরা, ওরফে নটেশ্বর রায়, ওরফে আরো 1 ডজন। প্রেসিডেন্সি জেল আর হরিণবাড়ির ফেরতা। আমার সঙ্গে ওর অনেক দিনের পরিচয়, অনেকটা হৃদ্যতার সম্বন্ধেই বলতে পারো। এই কারণে আমাকে তোমার সঙ্গে দেখে ও একটু সংকোচ বোধ করছে, নইলে এতক্ষণ তোমার ঘাড়ে লাফিয়ে পড়তে দ্বিধা করতো না। প্রফুল্ল চমকে উঠে, বলেন কি মশাই? ওই রকমই। কলকে কাশি যৎ সামান্যই হাসেন। সরকারের দল ওকে লাগিয়েছে তোমার পেছনে। ব্যানার্জির নমিনেশন পেপার নিয়ে তুমি যথাসময়ের আগে যাতে না পৌঁছতে পারো সেই জন্যেই। এই জন্য তোমাকে খুন করতেও পেছপা হবে না। তবে কৌশলে কাজ উদ্ধার করতেই ও ভালোবাসে, খুনোখুনি করার তেমন পক্ষপাতী নয়। এ বিষয়ে একটু সুরুচি আছে লোকটার। প্রফুল্ল আশ্বস্ত হতে পারে না। আপনি কেন ওকে অ্যারেস্ট করছেন না তাহলে? গ্রেপ্তার করে ফেলুন এক্ষুনি। এখন পর্যন্ত ও কোনো অপরাধ করেনি, কেবল মনে মনে এঁকেছে মাত্র। এবং মনে আঁকার জন্যই যদি গ্রেপ্তার করা শুরু করতে হয়, তাহলে এত লোককে ধরতে হয় যে জেলে তার জায়গা কুলবে কিনা সন্দেহ। কেবল মনের মধ্যেকার প্ল্যানের জন্য কাউকে তো জেলে পড়ে যায় না। তাহলে তাহলে তো ভারী মুশকিল। প্রফুল্ল ভীতই হয়, বলে, আমাকে খুন করে ফেলতে পারে। যদি করেই ফেলে তখন ওকে ধরে ফেলতে আমার বিলম্ব হবে না, যদি নিতান্তই পালিয়ে না যায়। তবে সমাদ্দারের সঙ্গে আমার হৃদ্যতারই সম্বন্ধ। আমাকে দেখে অন্তত চক্ষু লজ্জার খাতিরেও তোমাকে একেবারে খতম করবে না। ভয় কি তোমার? বিশেষ ভরসাও পায় না প্রফুল্ল। এই জন্যই বলছিলাম, ভয়ানক গুরু দায়িত্ব তোমার মাথায়। যদি নমিনেশন পেপার নিয়ে 18-11টার মধ্যে কলকাতায় না পৌঁছতে পারো, তাহলে ব্যানার্জির আর কাউন্সিলে যাওয়া হলো না, সঙ্গে সঙ্গে তার দফাও রফা। মিস্টার সরকারের দলেরই একচ্ছত্র আধিপত্য হবে কাউন্সিলে।
মন্ত্রিসভা ইত্যাদিও দখল করে বসবেন তারাই। সামান্য একটা সই করা কাগজের ওপর একটা পার্টির কতখানি নির্ভর করছে ভেবে দেখো। সে পার্টি নয়, ফ্যান, অর্থাৎ আপনার ভাষায় যারা ইনফ্লুয়েঞ্জায় ভোগে, রেস খেলে ইত্যাদি। কিন্তু আমি তো এদের দলের কেউ নই, বিন্দু বিসর্গও জানি না। আমাকে এই মারাত্মক কাজে পাঠাবার মানে? প্রফুল্ল বিরক্তি প্রকাশ করে। তার মানে তুমি যে অফিসে কেরানি, তার বড় কর্তা, ওই দলের একজন হোমনা চমড়া। তিনি তো ফ্যানের হাওয়া খান, তাহলেই হলো। এসব কাজে অজ্ঞ এবং আনাড়ি পাঠানোই হচ্ছে যুক্ত। নারী জ্ঞানওয়ালা লোক অনায়াসেই অন্য দলের ঘুষ খেয়ে, বুঝতেই পারছো। তাছাড়া ওদের বিশ্বাস আছে এত বড় দায়িত্বপূর্ণ কাজ তোমার উপর দেওয়ার, সেটা প্রমাণ হয় নাকি? আমার গায়েও জোর যথেষ্ট। প্রফুল্ল কোটের হাতা তুলে মাসুল কন্ট্রোল করে কলকে কাশিকে দেখায়। সহজে যে কেউ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে তা প্রাণ থাকতে নয়। এসো, সমাদদারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। কলকে কাশি প্রফুল্লকে আহ্বান করেন। কিছু তো এই যে গায়ে পড়ে তোমার সঙ্গে ভাব জমাবে ভেবে কাহিল হয়ে উঠছে বেচারা। ওর সঙ্গে আলাপ? দারুণ বিস্মিত হয় প্রফুল্ল। বলেন কি? অতি কি তাতে? গিলে ফেলবে না তোমায়। কলকে কাশি প্রফুল্লকে টেনে নিয়েই চলেন। এই যে সমাদদার, অনেকদিন পরে দেখা, কেমন, ভালো আছো তো? সমাদদার চমকে ওঠে। মিস্টার কলকে কাশি যে, এখানে এখন এইভাবে আপনাকে দেখতে পাবো আশা করিনি। আমি কিন্তু আশা করেছিলাম। পরশু সন্ধ্যায় আমাদের বোম্বে মেলে যখন তোমাকে উঠতে দেখলাম। বটে, সমাদদার যেন একটু অপ্রস্তুত হয়। আপনারাও তাহলে আজ সকালেই বোম্বে পৌঁছেছেন? উনি আপনার বন্ধু বুঝি? হ্যাঁ, এই একটু আগেই নেমেই এই রেস্তোরাঁতেই প্রাতরাশের চেষ্টা করছিলাম এমন সময়ে। হ্যাঁ, কি জিজ্ঞাসা করছিলেন? ইনি হচ্ছেন বাবু প্রফুল্ল কুমার রায়। কেন যে এর বোম্বে আগমন তা তো তোমার ভালো মতোই জানা আছে। আমার? সমাদদার থতমত খায়। না তো, তবে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলে বিশেষ আপ্যায়িত হব। তা তো হবেই, হবার কথাই। বেশ, তোমায় পরিচয় করিয়ে দিই। ইনি আমার বন্ধু প্রফুল্ল বাবু, আর ইনি হচ্ছেন সমাদদার, আমার বন্ধু, অন্তত আমার শত্রু নন। এর পরিচয় তো টেবিলে বসেই তোমাকে দিয়েছি। প্রফুল্ল, তুমি সমাদদারকে নমস্কার করলে না? প্রথম পরিচয়ে নমস্কার করাই তো ভদ্র রীতি। প্রফুল্ল এবং সমাদদার বোকার মতো পরস্পরকে প্রতি নমস্কার করে। সুখী হলাম প্রফুল্ল বাবুর সঙ্গে আলাপিত হয়ে, সমাদদার বলে। হবেই তো, কলকে কাশি যোগ করেন। নিশ্চয়ই, এই জন্যেই কি কলকাতা থেকে এতটা পথ তোমাকে আসতে হয়নি বলো? ভাগ্যিস আমি ছিলাম এখানে। বন্ধু বান্ধবের উপকার করতে কখনোই আমি পেছু পা নেই বলেই তোমাদের আলাপ করিয়ে দিলাম। এজন্য অসংখ্য ধন্যবাদ মিস্টার কলকে কাশি। সমাদদার বিস্ময়ের ভান করে। কিন্তু আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। সত্যি বলছো? কলকে কাশি আকাশ থেকে পড়েন। আমার সঙ্গে তুমি জোচ্চুরি করবে বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না। সত্যি আপনার কথার কিচ্ছু বুঝতে পারছি না। এখানকার একটা ফিল্ম স্টুডিও চাকরি চেষ্টাতেই আমার বোম্বে আসা। তাই নাকি? তবু তোমাকে বলে রাখছি, যদি তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমার কথাগুলো কাজে লাগবে। এখান থেকে প্রফুল্লবাবু যাবেন গলস্টোন কোম্পানির অফিসে, সেখানে তার কি কাজ আছে। আমি অবশ্য ওর সঙ্গে যাচ্ছি না। আর একটা জরুরি খবর, আমরা উঠেছি তাজমহল হোটেলে। তারপর আজ রাত্রের গাড়িতেই আমরা ফিরছি কলকাতায়। আচ্ছা, এখন আসা যাক। হোটেলেই আমাদের আবার সাক্ষাৎ হচ্ছে আশা করি। হতভম্ব সমাদদারের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে আসে। প্রফুল্ল অসন্তোষ প্রকাশ করে। মিস্টার কলকে কাশি, আপনি একজন বড় গোয়েন্দা হতে পারেন। আদৌ না, এই বরাতের জোরেই যা করে খাচ্ছি। কিন্তু আপনি কি অনেক গুপ্ত সংবাদ ওকে দিলেন না? কাকে? সমাদদারকে? কলকে কাশি অবাক হন। কিরকম? এই অফিসে, গলস্টোন অফিসে যাওয়ার খবর এবং তাজমহল হোটেলে ওঠার কথা, তারপর আজ রাত্রেই কলকাতা মেলে ফেরা। কেন, কি হয়েছে তাতে? ওর কত কষ্ট, কাজ পাকা হয়ে গেল, বেচারাকে এসব খুঁজে বের করতে আর হাঙ্গামা পোহাতে হবে না।
সেটা কি ভালো হলো? প্রফুল্ল বিরক্তি চাপতে পারে না। আহা, বুঝতে পারছো না? যতই ওকে কম হাঙ্গামা পোয়াতে হবে ততই বেশি ও ভাববার সময় পাবে, আর যতই ও ভাবতে পারবে ততই নিজের কাজ মাটি করবে, তা জানো? অতঃপর প্রফুল্ল কলকে কাশির কাছে বিদায় নিয়ে একটা ট্যাক্সিতে চেপে বসে। একটু পরেই আর একখানা ট্যাক্সি প্রফুল্লর গাড়ির পিছু নেয়। এই ট্যাক্সি সমাদদারের। পরবর্তী আরও একখানা গাড়ি দূর থেকে দুজনের অনুসরণ করে চলে। এ গাড়িতে আর কেউ নয়, স্বয়ং শ্রীযুক্ত কলকে কাশী মহাশয়। তিনখানি গাড়ি অনেক ঘুরে ফিরে শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হয়। চারধারে বাগান ঘেরা প্রকাণ্ড এক বাড়ির ফটকে। গলস্টন কোম্পানির বড় সাহেবের রেসিডেন্স। প্রফুল্লর গাড়ি ফটকের ভিতরে ঢোকে। একটু দূরে সমাদদারের গাড়ি থামে। কলকে কাশীর গাড়ি দ্বিতীয় গাড়ির পাশ দিয়ে যেতে যেতে অকস্মাৎ যেন থেমে যায়। সমাদদার মশাইকে এখানে অবস্থায় দেখবো আশা করতে পারিনি, কলকে কাশী বলেন। তার মুচকি হাসিটিও লক্ষ্য করার। এই একটু শহর দেখতে বেরিয়েছি। সমাদদার থতমত খায়। হাওয়া খেতেও বটে। শহর দেখতে বাইরে মন্দ নয়। ফিল্ম আর্টিস্টের কাজটা তোমার পাকা তাহলে। কলকে কাশী গলা পরিষ্কার করেন। আমি তাই আন্দাজ করছিলাম, যাচাই করে নিতেই এত দূর আসা। যাক, আমার কাজ আছে, শহরেই আমি ফিরলাম। তারপর একটু থামেন। হ্যাঁ, হয়তো তোমার জানাই আছে, তবু খবরটা তোমাকে দিয়ে রাখাই ভালো। ওই বাড়িটাই মিস্টার গলস্টোনের। ব্যানার্জি নমিনেশন কাগজপত্র আনতে প্রফুল্লবাবু ওখানেই গেছেন। দেখো চেষ্টা করে যদি তোমার বরাত খুলে যায়। বন্ধু বান্ধবের শুভাকাঙ্ক্ষা করাই আমার দস্তুর, জানোই তো। কলকে কাশী গাড়ির মুখ ঘুরিয়ে নেন। যে পথে এসেছিলেন সেই দিকেই ফিরে চলে। সমাদদার কোনো জবাব দিতে পারে না। তারপরে অনেক ঘন্টা সমাদদারকে অপেক্ষা করতে হয়। অবশেষে প্রফুল্লর গাড়ি বাইরে বেরোয়। সমাদদারের আবার অনুসরণ। প্রফুল্ল ট্যাক্সি এসে দাঁড়ায় তাজমহল হোটেলের সামনে। প্রফুল্ল নেমেই ট্যাক্সিওয়ালার পাওনা চুকিয়ে 13 নম্বর ঘরে ঢুকেই খিলাটে। সমাদদার গিয়ে ম্যানেজারের সঙ্গে কি বন্দোবস্ত করে। প্রায় ঘন্টাখানেক পরে কলকে কাশীর অভ্যুদয় হতেই প্রফুল্ল রুদ্ধ নিঃশ্বাসে ছুটে যায়। সর্বনাশ হয়েছে মিস্টার কলকে কাশী। কলকে কাশী বিন্দুমাত্র বিচলিত হন না। কি সর্বনাশ? সমাদদার এসে উঠেছে এখানে, আমাদের পাশের 12 নম্বর ঘরে। আই নাকি? তাহলে তো ওকে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ করতে হচ্ছে। আমি ওর শুভাগমন আশা করছিলাম। কলকে কাশী রসিকতা করছেন প্রথমটা প্রফুল্ল তাই ভেবেছিল, কিন্তু সত্যি ডিনার টেবিলে সমাদদারের পাশে বসে নিজের চক্ষু কর্ণকে ওর বিশ্বাস করতে হলো। ওর চিরকালের ধারণা গোয়েন্দায় আর বদমাইশে মুখোমুখি হলেই ছাটাকুটি বেঁধে যায়। শেষোক্তরা স্বভাবেই পলায়ন তৎপর এবং প্রথমোক্তরা সর্বদাই ওদের পশ্চাদ্ধাবনে ব্যতিব্যস্ত। মাসিক পত্রের পাতায় আর গোয়েন্দা গ্রন্থমালায় বইয়ে পড়ে এইরকমই একটা বিশ্বাস ওর বদ্ধমূল হয়েছিল। কিন্তু এখন ওদের পরস্পরের অন্তরঙ্গের মতো কথাবার্তা কইতে দেখে তার ধারণা দস্তুর মতো টলে গেল। মধ্যাহ্নভোজ প্রফুল্লর মাথায় উঠে গেল। সে মাঝে মাঝে তার কোটের বুক পকেটে হাত দিয়ে গুরুতর বস্তুটির অস্তিত্ব অনুভব করতে লাগলো। যে কাগজের টুকরোটির ওপর একটা পার্টির ভবিষ্যৎ নির্ভর করছে, তাকে যে যত্নের সহিত কোটের লাইনিং এর মধ্যে সেলাই করে রেখেছে, জিনিসটার সেখান থেকে আপাতত উবে যাওয়ার কথা নয় কিছুতেই। তবু সে বারবার পরীক্ষার দ্বারা আপনাকেই যেন ভরসা দিতে চাচ্ছিল। ওর হস্তচালনা কলকে কাশীর নজরে পড়ে একবার। তিনি হাসতে থাকেন। ভয় নেই প্রফুল্লবাবু, ও নিরাপদেই আছে এবং থাকবেও, যদি না তোমার কোট তুমি খোয়াও। কলকে কাশীর কথায় প্রফুল্লর ভারী রাগ হয়। তার মুখ লাল হয়ে ওঠে। কলকে কাশী বুঝতে পারেন, আমি কি কোনো গুপ্ত কথা ফাঁস করে দিলাম নাকি? মোটেই না প্রফুল্লবাবু। সমাদদার জানতো যে কোথায় তুমি নমিনেশন পেপার রেখেছ। কি সমাদদার জানতো না? সমাদদার ঘাড় নাড়ে। নিশ্চয়ই, কোর্টের লাইনে ওইখানেই তো রাখবার জায়গা। সকলেই রাখে এবং সকলেই জানে। গোয়েন্দা এবং বদমাইশ দুজনে মিলে অকপটে হাসতে থাকে। প্রফুল্ল ভারী মুচড়ে যায়। হতে পারে কোর্টের লাইনিং মূল্যবান কাগজপত্র রাখার একমাত্র জায়গা, এবং সকলেই তা জানে। তবু কি দরকার ছিল মিস্টার কলকে কাশীর সমাদদারকে এই খবর দেওয়ার?
বরং যাতে সমাদদারের মনে এরকম সন্দেহ না জাগে বা জেগে থাকলেও তা দূর হয়, সে চেষ্টা করাই কি তার উচিত ছিল না? কলকে কাশির গোয়েন্দাপনায় সে ঘাবড়ে যায় সত্যি। যাক, প্রফুল্লর আত্মবিশ্বাসের অভাব নেই। যতক্ষণ সে জেগে আছে ততক্ষণ তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া কারো ক্ষমতার বাইরে। এবং রাত্রে রেলগাড়িতে হয় সে গা থেকে কোট খুলবেই না, আর খুলেও যদি তাহলে বালিশের মতোই সেটাকে ব্যবহার করবে। সে ঠিক করে রাখলো। তার ভারী সজাগ ঘুম। তার মাথার তলা থেকে কোট নেয় কার সাধ্য? খাওয়া শেষ হলে কলকে কাশি বলেন, এসো সমাদদার, একটু দাবা খেলা যাক। প্রফুল্ল, জানো না কি দাবা খেলা? জানি, সামান্যই। প্রফুল্ল মুখ গোছ করে বলে। আমার আপত্তি নেই, সমাদদার উত্তর দেয়। অল্পক্ষণের মধ্যেই খেলা বেশ জমে ওঠে। কলকে কাশি ও সমাদদারের তো ভালোই জানা আছে, প্রফুল্ল নেহাত কম যায় না। ক্রমশ ওর উৎসাহ বাড়তে থাকে। সমাদদারের চাল কেড়ে নিয়ে নিজে চাল দেয়। প্রফুল্ল উত্তেজিত হয়ে ওঠে। ওর গরম বোধ হয়। সে কোট খুলে ফেলে। সমাদদারের উপস্থিতি সম্বন্ধে ওর হুঁশি নেই তখন। সমাদদারও নিজের কোট খোলে এবং প্রফুল্লর কোটের পাশেই রাখে। খেলা চলতে থাকে। খানিক বাদে সমাদদার উঠে পড়ে। প্রফুল্লবাবু, আপনি ততক্ষণ মিস্টার কলকে কাশির সঙ্গে খেলুন, আমি আসছি এক্ষুনি। একটু পরেই সমাদদার ফিরে আসে। প্রফুল্লবাবু, ভুল করে নিজের কোট ফেলে আপনার কোট নিয়ে গেছি, কিছু মনে করবেন না। কোট খুলতে খুলতে সে বলে। প্রফুল্ল তৎক্ষণাৎ লাফিয়ে ওঠে, নিজের কোট কেড়ে নেয়। যেখানে নমিনেশন পেপার ছিল সেখানটা অনুভব করে। পর মুহূর্তেই সে সমাদদারের ঘাড়ে লাফিয়ে পড়তে উদ্যত হয়। কলকে কাশি মাঝে পড়ে বাধা না দিলে তার বলিষ্ঠ বাহু দিয়ে বদমাইশটাকে হয়তো এই দণ্ডেই সে টুটি টিপে খুন করেই বসত। প্রফুল্লবাবু, করছেন কি? কি ব্যাপার? ওই চোর! আহা, গালাগালি কেন? কি হয়েছে? আপনি বুঝতে পারছেন না? এই লোকটা এইমাত্র আমার কোর্ট থেকে নমিনেশন পেপার চুরি করেছে। কলকে কাশি তেমনই অবিচলিত থাকেন। তাই নাকি হে সমাদদার? তাই নাকি? প্রফুল্লবাবু তো সেই রকমই ভাবছেন, সমাদদার বলে, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না কখন করলুম। সমাদদার উচ্চহাস্য করে। কলকে কাশিও হাসতে থাকেন। প্রফুল্ল রেগে আগুন হয়ে ওঠে, কিন্তু একা সে কি করবে? আপন মনেই জ্বলতে থাকে। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই তার কেমন কেমন ঠেকে। সমাদদার ও কলকে কাশির মধ্যে যেরকম অন্তরঙ্গতা, তাতে ওর নিদারুণ সন্দেহ হতে থাকে। ওরা দুজনে মাস্তুতো ভাই নয় তো? তুমি যদি এক্ষুনি আমার কাগজ ফিরিয়ে না দাও, তোমার হাড় ভেঙে আমি ছাতু করব। প্রফুল্ল খুশি বাগিয়ে প্রস্তুত হয়। আহা, হচ্ছে কি এসব? মারামারি কি ভদ্রলোকের কাজ? কলকে কাশি ওকে সামলাতে যান। আপনি থামুন মশাই, আপনারা দুজনেই এক গোত্র, আমি বেশ বুঝেছি, গোড়াতেই ধরতে পেরেছিলাম, কিন্তু সে যাক, আপনার কোনো কথা আমি শুনছি না আর। প্রফুল্ল মরিয়া হয়ে ওঠে। এবার সমাদদার কথা বলে। আপনি যদি আমার গায়ে হাত দেন প্রফুল্লবাবু, তাহলে আমি এক্ষুনি হোটেলের ম্যানেজারকে ডেকে আপনাকে পুলিশে দেব। আপনার কাগজ যে আমি নিয়েছি তার প্রমাণ কি? বেশ, আমি তোমাকে সার্চ করব, তোমার কামরাও, স্বচ্ছন্দে, এক্ষুনি। সমাদদার কলকে কাশির দিকে ফেরে। আপনি কি সার্চ করতে চান? আসুন আমার সঙ্গে, কোনো আপত্তি নেই আমার। বাজে কাজে সময় নষ্ট করি না আমি। কলকে কাশি একটা সিগারেট ধরান। তুমি যদি সত্যি ও কাগজ নিয়ে থাকো সমাদদার, তাহলে প্রথম তোমাকে সার্চ করে কোনোই লাভ নেই। কোথায় তুমি তা রেখেছো তাই যদি আমি ভেবে বার করতে পারি, তাহলে তা পেতে আমার বিলম্ব হবে না। আপনি কি তাহলে সার্চ করতে প্রস্তুত নন? প্রফুল্ল এবার ক্ষেপে ওঠে। হুম, কলকে কাশির সংক্ষিপ্ত জবাব, আপাতত না। বেশ, আমি নিজেই করব তাহলে। প্রফুল্ল সমাদদারের ঘরে যায়। তারপর আপাদমস্তক অনুসন্ধান করে। সবগুলো জামার ভেতরে বাইরে সমস্ত পকেট হাতড়ায়। কোটের যাবতীয় লাইনিং পরীক্ষা করে। ঘরের আঁতি পাতি সব জায়গায় ওর তল্লাশ শেষ হয়। অবশেষে মুহ্যমানের মতো যখন নিজের কামরায় ফেরে, তখন কলকে কাশি
জানলা গড়াদের ফাঁক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। মুখ না ফিরিয়েই তিনি বলেন, তখনই বললুম প্রফুল্লবাবু, এখন ওকে সার্চ করে কোনোই ফল নেই। কোথায় ও জিনিসটা সরিয়েছে যতক্ষণ তাই না আন্দাজ করতে পারছি। সমাদদার ফিরতেই কলকে কাশির কথায় বাধা পড়ে। প্রফুল্ল কোনো জবাব দেয় না। নিজের মধ্যে নিজেই সে নেই তখন, এতই সে দমে গেছে। তবে সত্যি বলতে কি, দোষ তোমার নিজেরই প্রফুল্লবাবু। তুমি বলো, তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল নাকি? কলকে কাশি কথাটা শেষ করেন, কিন্তু এ কথায় প্রফুল্লর এখন আর সান্ত্বনা কোথায়? সে গুম হয়ে থাকে। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। কলকে কাশি সমাদদারকে বলেন, ভারী দমি দিয়েছ তুমি বেচারাকে, ওর মুখ দেখলে মায়া হয়। সমাদদার ঘাড় নাড়ে। স্বভাবতই সে কোমল হৃদয়, সত্যি সত্যি দুঃখ হয় ওর। বিজনেস মিস্টার কলকে কাশি, সে বলে। সে কথা হাজারবার, কিন্তু ভেবে দেখো দেখি কি সর্বনাশ হলো। অত চাকরিই থাকবে না আর। ও তো ভেঙে পড়ছেই, আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কলকে কাশি সমাদদারের চোখের ওপর চোখ রাখেন। কাগজখানা রাখলে কোথায় হে সমাদদার? সমাদদার হাসে। আমি যে রেখেছি আমি তো তা স্বীকারই করিনি। না, এবং তোমাকে স্বীকার করতেও বলছি না, কিন্তু একথাও ঠিক, ও কাগজ নিয়ে সটকাতে পারছো না তুমি। হাওড়ায় নেমেই আমি তোমাকে আটকাবো এবং খানা তল্লাশি করবো, যাকে বলে পুলিশের খানা তল্লাশি। সমাদদার আতঙ্কিত হয়। সেটা সঙ্গত হবে মিস্টার কলকে কাশি? কাগজখানা যে আমার কাছে আছে তার বিন্দু প্রমাণও আপনি পাননি। না পাই, কিন্তু কাগজখানা আমি পেতে চাই। কলকে কাশির সংকল্প শুনে সমাদদারের শঙ্কা হয়। সে তৎক্ষণাৎ নিজের ঘরে যায়, গিয়ে মাথা ঘামাতে থাকে। অনেক ভেবে সে একটা উপায় আবিষ্কার করে। দরজায় খিল আটে, তারপর নিজের সুটকেস বার করে এক কোণের একটা গুপ্ত বোতাম টেপে, তারপরে ডালার দিকে একটা লুকানো খুপড়ি খুলে দেয়। তার ভিতর থেকে সদ্য অপহৃত নমিনেশন পেপার বেরিয়ে পড়ে। সমাদদার কাগজটা পরীক্ষা করে, সেই সঙ্গে আর একখানা অনুরূপ নমিনেশন পেপারও। দ্বিতীয় কাগজখানা ফাঁকা। একখানা তাকে দেওয়া হয়েছে আসল কাগজ চেনার সুবিধের জন্য। সমাদদার দ্বিতীয় কাগজের যথাস্থানে প্রথম কাগজের দেখা দেখি ব্যানার্জি সই নকল করে বসিয়ে দেয়। হঠাৎ দেখলে মনে হবে একই কাগজ, হুবহু একই সই, কিন্তু একটু মনোযোগ দিয়ে পরীক্ষা করলেই এসই যে জাল করা তা স্পষ্টই ধরা পড়ে যাবে। অবশেষে জাল কাগজখানা গুপ্ত ডালার মধ্যে এঁটে রেখে আসল কাগজটা একখানা লেফাফায় ভরে। খামের ওপরে লেখে মিস্টার সরকারের নাম আর ঠিকানা। কাগজটা সঙ্গে করে নিয়ে যাওয়া নিরাপদ নয় দেখে রেজিস্ট্রি করে পাঠানোই সে সমীচীন মনে করে। ডাকে গেলেও তার সঙ্গে সঙ্গেই কলকাতায় পৌঁছবে এবং একেবারে তার নিয়োগকর্তার হাতেই, সুতরাং তার অসুবিধে কিছু নেই। তারপর দরজায় তালা লাগিয়ে কাছাকাছি পোস্ট অফিসের উদ্দেশ্যে সে রওনা হয়। প্রফুল্ল ঘরে ঢোকে, আপন মনেই যেন বলে, দরজায় তালা লাগিয়ে সমাদদারকে বেরিয়ে যেতে দেখলাম। তাই নাকি? কলকে কাশি সিগারেটের সামান্য অবশেষটা ফেলে দেন। তাহলে তো ওর ঘরটা আরেকবার তল্লাশ করতে হয়, এই তো সেরা সুযোগ। সব খোল চাবির সাহায্যে সহজেই তালা খুলে যায়। প্রফুল্লকে নিয়ে তিনি ঢোকেন। কোথায় তুমি খুঁজেছিলে? তদুত্তরে প্রফুল্ল তার অনুসন্ধান বৃত্তান্ত প্রকাশ করে। এই সুটকেসটা দেখেছিলে? হ্যাঁ, ওর ভিতরেও দেখেছি, ওতে নেই। দেখেছো ঠিকই, কিন্তু আর একবার দেখা যাক। কলকে কাশি সুটকেসটা উন্মুক্ত করেন। ভিতরে যা কিছু জিনিসপত্র সব তার পায়ের কাছে উজাড় হয়। দেখলেন তো, বললাম ওতে নেই, প্রফুল্ল বলে। কলকে কাশি ওর কথায় কান দেন না। খুঁজতে খুঁজতে সেই গুপ্ত বোতাম আবিষ্কৃত হয়। পেয়েছি প্রফুল্লবাবু, এতক্ষণে পেয়েছি। কি? এই দেখো। চাবি টিপতেই সেই লুকানো ডালা ব্যক্ত হয়। তার মধ্যে একটা লম্বা লেফাফা। লেফাফাটা না খুলেই তিনি প্রফুল্লর হাতে দেন। এ নাও, কিন্তু সাবধান, আর যেন খোয়া না যায়। প্রফুল্ল কম্পিত হাতে লেফাফা খোলে। কাগজখানা দেখেই সে লাফিয়ে ওঠে। তারপর দুহাতে কলকে কাশির একখানা হাত চেপে ধরে। আপনাকে সন্দেহ করেছিলাম, আমাকে মাফ করুন।
উত্তরে কলকাকাশি শুধু একটু মৃদু হাসি দেখা যায়। সমস্ত জিনিস যথাযথ রেখে তেমনি তালা এঁটে তারা বেরিয়ে আসেন। সমাদদার হোটেলে ফিরে নিজের ঘরে ঢুকেই তৎক্ষণাৎ ছুটে আসে কলকে কাশির কাছে। এটা কি ভালো কাজ আপনার মশাই, আমার অবর্তমানে আমার ঘরে ঢুকে সুটকেস খুলে। কলকে কাশি বাধা দেন। আমরা এই যে তোমার সুটকেস খুলেছি তার কি প্রমাণ তুমি পেয়েছ? প্রমাণ ছাড়া তুমি তো চলো না সমাদদার। প্রফুল্ল এতক্ষণে মন খুলে হাসতে পারে। সমাদদার গজরাতে থাকে, ভয়ানক রাগের ভান করে, কিন্তু সেও মনে মনে হাসে। আর মিস্টার কলকে কাশি, তার মুখে হাসি দেখা যায় না। সমাদদার চলে গেলে প্রফুল্ল মুখ খোলে। একবার বাগাতে পেরেছে, আর পারবে না। একট আর আমি গা থেকে খুলছি না, রাত্রেও না। ঠেকে শেখা, ভয়ানক শেখা প্রফুল্লবাবু। কলকে কাশি ঘাড় নাড়েন, এবং একবারই একটা মানুষের পক্ষে যথেষ্ট। আচ্ছা মিস্টার কলকে কাশি, সুটকেসটায় যে একটা গোপন খুপড়ি আছে কি করে আপনি বুঝলেন? তোমার কোটের লাইনিং আছে কেমন করে সমাদদার বুঝেছিল? কলকে কাশি ব্যাখ্যা করে দেন। ও থাকতেই হবে। তোমার কি ডিটেকটিভ উপন্যাস একেবারেই পড়া নেই প্রফুল্লবাবু? প্রফুল্ল নিজের বিদ্যাবত্তা জাহির করতে লজ্জা পায়। একেবারেই যে এক আধখানা ওর পড়া নেই তা নয়, তবু সে সসংকোচেই বলে, এবার থেকে পড়ব কিন্তু। কলকাতায় ফেরার পরদিনই কলকে কাশি সমাদদারের আড্ডায় গিয়ে আবির্ভূত হন। আসতে পারি ভেতরে? আসুন আসুন, আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। সমাদদার শশব্যস্ত হয়ে ওঠে। সরকারের কাছ থেকে টাকাটা পেয়ে গেছো তো? কলকে কাশি জিজ্ঞাসা করেন। হ্যাঁ, কালই দিয়ে দিয়েছে, নগদ ৫,০০০। সমাদদার উত্তর দেয়। কেন, কি হয়েছে তার? না, এমন কিছু না। কলকে কাশি তার হাত ঘড়ির দিকে তাকান। এখন 10টা, আর 1 ঘন্টা পরেই প্রেসিডেন্সি কোর্টে নমিনেশন পেপার সব দাখিল হয়েছে কিনা তোমাকে আমি কেটে পড়তে বলতে এসেছি। বন্ধুভাবেই বলতে এসেছি অবশ্য। কেটে পড়বো আমি? কেন? সমাদদার সচকিত হয়। সরকারদের পার্টির কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছো এই জন্যে। ওদের হাতে খুনে গুন্ডা তো কম নেই, যাদের তুলনায় তুমি আস্ত দেবদূত। ফাঁকি দিয়ে নিয়েছি কিরকম? সমাদদার এবার হাসে। আপনি কি এখনো বুঝতে পারেননি মিস্টার কলকে কাশি? আমার সুটকেস থেকে যে কাগজ আপনি বের করে নিয়েছিলেন, আসলে জাল সই করা। আগাগোড়াই তা আমি জানতাম। কলকে কাশির গলার স্বর গম্ভীর। তবে আসলে একটা কথা তুমি নিজেই এখনো বুঝতে পারোনি সমাদদার। প্রফুল্লর পকেট থেকে যে কাগজ তুমি বাগিয়েছিলে, তাও জাল ছাড়া কিছুই না। এবার সত্যি চমকে ওঠে সমাদদার। তাই নাকি? নিশ্চয়ই। যে সময় তুমি বাগানবাড়ির গেটে প্রফুল্লর জন্য অপেক্ষা করছিলে, সেই সময় আমি শহরে ফিরে গলস্টোন কোম্পানির অফিস থেকে আসল কাগজখানা হস্তগত করি। স্টেশনে নেমেই গলস্টোন সাহেবকে ফোন করে আমি ব্যবস্থা করে রেখেছিলাম, যাতে সাহেবের বাড়ি থেকে প্রফুল্লকে একখানা নকল নমিনেশন পেপার দেওয়া হয়। এই জন্যই আমার এত কাণ্ড করা, প্রফুল্লকে সঙ্গে নিয়ে যাওয়া এবং সবকিছু। আমার মূল্যবান কাগজ আমি নিতান্ত অবহেলা ভরে আমার এই কোটের পকেটে করে নিয়ে এসেছি। ইচ্ছে মতো জামা খুলেছি, রেখেছি, তুমি তা কোনাক্ষরেও জানতে পারোনি। প্রফুল্লও তা জানে না, কোনোদিন জানবেও না। যাক, বেচারা আনন্দেই আছে, ওর বেতন বেড়ে গেছে খবর পেলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।